আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের গুণগত রসায়নের যে টপিক নিয়ে আলোচনা করব, টপিকটার নাম হচ্ছে বর্ণালী। আমরা এর আগের লেকচারে তোমাদের বর্ণালী সম্পর্কে বিস্তারিত মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা আলোচনা করব বর্ণালী সম্পর্কিত শক্তি ও তরঙ্গ সমীকরণ। অর্থাৎ ভাবো, যদি আমাদের একটা হাইড্রোজেন পরমাণু যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যে কোনো কক্ষপথে আসলে সেখানে থেকে যে আমাদের বর্ণালীটা নির্গত হবে, সেই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বা শক্তি কত হবে, এই বিষয়টা আমরা আজকের লেকচার থেকে জানতে পারবো। সাথে জানতে পারবো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে, আর এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে একটা শক্তি সম্পর্ক আছে, সেই শক্তিটা কখন কেমন হবে। তাছাড়া আমরা জানতে পারবো বর্ণালীতে রেখার সংখ্যা, অর্থাৎ একটা বর্ণালী উৎপন্ন হলে সেখানে কতগুলো রেখা উৎপন্ন হবে, রেখাগুলো সংখ্যাটা ঠিক এক্সাক্ট কত হবে, এই বিষয়টা আমরা জানতে পারবো। তো আসো আমরা প্রথমেই পড়ব হচ্ছে বর্ণালী সম্পর্কিত শক্তি এবং তরঙ্গের সমীকরণ। তো আমরা যদি সমীকরণটা দেখি, বিস্তারিত আমরা ব্যাখ্যা না করে শুধু যদি সূত্রটা দেখি, সূত্রটা কি হচ্ছে দেখো, নিউ বার সমান 1/λ সমান RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 এর উপর স্কোয়ার। এখানে এখন দেখো আমরা শিখব যে কখন কোনটা কি হচ্ছে। তাহলে দেখো এখানে নিউ বার সমান আমরা কি সেটা জানি, যে নিউ বার সমান হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। তাহলে নিউ বার সমান কি, আমাদের তরঙ্গ সংখ্যা। আর ল্যামডা সমান কি, ল্যামডা সমান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর এখানে আমাদের নতুন যে শেখার বিষয় সেটা হচ্ছে আরএইচ। আরএইচটা কি, এইটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক। আর এইটার মান কত, এইটার মান হচ্ছে দেখো 109,678 সেন্টিমিটার ইনভার্স। রিডবার্গ ধ্রুবকটা হচ্ছে একটা সেন্টিমিটার ইনভার্স, মানে বুঝতেই পারছো এটা অবশ্যই তরঙ্গ সংখ্যা। এই তরঙ্গ সংখ্যাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, দেখো 109 তারপরে 678, এইভাবে আমরা মনে রাখবো। তো এখানে n1টা কি হচ্ছে, n1টা হচ্ছে আমাদের যে কক্ষপথে ইলেকট্রনটা আসতেছে, আর n2টা হচ্ছে যে কক্ষপথ থেকে ইলেকট্রনটা আসতেছে। অর্থাৎ n2টা কি, যে কক্ষপথ থেকে ইলেকট্রনটি নির্গত হচ্ছে। আর n1টা কি হচ্ছে, n1টা যদি আমরা দেখতে চাই, n1টা হবে যে কক্ষপথে ইলেকট্রন আসতেছে, যে কক্ষপথে ইলেকট্রন আসতেছে। এখন এখানে দেখো যে কক্ষপথে ইলেকট্রন আসতেছে মানে কি বলতে পারি, যে কক্ষপথে ইলেকট্রন আসতেছে মানে এটা হচ্ছে সর্বনিম্ন কক্ষপথ, আর যে কক্ষপথ থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ কক্ষপথ। এইটা হচ্ছে সর্বোচ্চ কক্ষপথ আর এইটা হচ্ছে সর্বনিম্ন কক্ষপথ। তো এইটা হচ্ছে আমাদের যে বর্ণালী সম্পর্কিত যে তরঙ্গ সমীকরণ, এইটা হচ্ছে সেই তরঙ্গ সমীকরণটা। আর এখান থেকে আমরা যে শক্তি সমীকরণটা পাবো সেইটা কিভাবে পাবো, তো আমরা দেখো আমরা কি আর একটা সমীকরণ খুব আগেই জানি যে সি সমান নিউ ল্যামডা, এটা আমরা জানি তো। আর এখান থেকে আর একটা জানি ই সমান এইচ নিউ। তো দেখো নিউ সমান, এখান থেকে আমরা নিউ এর মানটা সি ভাগ ল্যামডা দিয়ে কি পারবো না, যে নিউ সমান কি দেখো সি ভাগ ল্যামডা, তো এখানে আমরা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো দেখো এই যে এই ল্যামডার মানটা, আমরা এই যে এখানকার এই ল্যামডার মান, আর এখানে ইটা কি হচ্ছে দেখো, ইটা হচ্ছে শক্তি। তাহলে যদি একটা হাইড্রোজেন পরমাণুর যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যে কোনো কক্ষপথে আসে, তাহলে আমাদের যে বর্ণালী সৃষ্টি হবে, এই বর্ণালী তোমার দেখো নিউ বার মানে কি, আমরা তরঙ্গ সংখ্যা
নিউ বার হবে কি হচ্ছে RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। n1টা হচ্ছে সর্বনিম্ন কক্ষপথ আর n2টা হচ্ছে সর্বোচ্চ কক্ষপথ। এখন আসো আমাদের বর্ণালী সম্পর্কিত যে তরঙ্গ সমীকরণটা গেল, এখন আমরা শক্তি সমীকরণটা দেখব। আর শক্তি সমীকরণ আমরা খুব আগেই শিখেছিলাম যে শক্তি E সমান কি h নিউ। আর এই নিউটা কই পাবো, এই যে এখান থেকে আমরা পাবো নিউ। নিউ সমান হচ্ছে c ভাগ ল্যামডা। আর এখানে সিটা কি আলোকের বেগ, আর নিউটা কি, নিউটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সরি এইচটা কি প্লাঙ্কের ধ্রুবক। তো প্লাঙ্কের ধ্রুবকের মান কি 6.626 গুণন 10⁻⁻34 জুল সেকেন্ড। আর সি তো হচ্ছে আলোকের বেগ, সি হচ্ছে তোমার আলোকের বেগ, এর মানটা কত, মান হচ্ছে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। তো এই হলো আমাদের বর্ণালী সম্পর্কিত যে শক্তি এবং তরঙ্গের সমীকরণ, তার একটা বিস্তারিত রূপ। এখন আমরা পড়ব যে কখন এই শক্তিটা বা তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে, কখন এই শক্তি বা তরঙ্গ দৈর্ঘ্যটা সর্বনিম্ন হবে, কখন কি হবে, এই বিষয়টা শিখব। তো এখানে দেখো আমরা এই যে এই সূত্রটা শিখলাম, এই সূত্রে দেখো আমাদের n1 এবং n2 কিছু উদাহরণ যদি আমরা দেখি, দেখো ধরো এইটা আমাদের একটা নিউক্লিয়াস, এইটা একটা কক্ষপথ, এইটা একটা কক্ষপথ, এইটা একটা কক্ষপথ। তো এখন দেখো এখানে আমাদের কক্ষপথ কয়টা হলো, 3টা। তাহলে এইটা কি হলো, দেখো এটা প্রথম, এটা কি হলো দ্বিতীয়, এটা কি হলো তৃতীয়। তাহলে এখন দেখো আমাদের ইলেকট্রন যদি এখান থেকে একটা ইলেকট্রন এই কক্ষপথ থেকে ইলেকট্রনটা যদি এই কক্ষপথে আসে, তাহলে এখানে দেখো এখানে n2 এর মানটা কি হচ্ছে, দেখো এটা তৃতীয় কক্ষপথ, তার মানে n2টা হচ্ছে 3, আর যেহেতু প্রথম কক্ষপথে আসতেছে তার মানে n1টা কি হচ্ছে 1। বিষয়টা বুঝতে পারছো? আবার দেখো যদি একটা ইলেকট্রন এই n এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসে, তাহলে এখন দেখো এখানে n2টা কি হবে, যে ইলেকট্রনের সর্বোচ্চ কক্ষপথটা কি তৃতীয়, তার মানে n2টা হবে কি 3, আর আসতেছে কোথায় n1টা হবে তোমার 2। তাহলে তখন আমরা n2 এর জায়গায় বসাবো 3 আর n1 এর জায়গায় বসাবো 2। বিষয়টা তো বুঝতে পারছো? তো এখন আসো আমরা শিখবো যে কখন সর্বোচ্চ হবে আর কখন সর্বনিম্ন হবে। এখন দেখো যে আমরা যদি লিখতে চাই যে সর্বোচ্চটা কখন হবে আর সর্বনিম্নটা কখন হবে, তো এখন সর্বোচ্চ হবে যখন ধরো যে আমাদের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা কখন পাবো, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ধরো ল্যামডা ম্যাক্স। তো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা কখন পাবো, এই বিষয়টা দেখো। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবো যখন এই যে যে কোনো কক্ষপথ, ধরো আমরা যদি প্রথম কক্ষপথ নেই, এই কক্ষপথে যদি তার পরবর্তী কক্ষপথ থেকে আসে, কি যে n1 মানে প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ, অর্থাৎ যে কক্ষপথ নেব তার ঠিক পরবর্তী কক্ষপথ থেকে যদি ইলেকট্রনটা আসে, তাহলে আমরা পাবো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ কি পাবো, দেখো ল্যামডা ম্যাক্স কখন হবে, n1টা যে কক্ষপথ নেব, যে কোনো কক্ষপথ নিলাম ধরো n1, আর তখন n2টা কি হবে, দেখো মানে যে কক্ষপথটা নিছি সেই কক্ষপথ প্লাস 1, তার মানে n1 প্লাস 1। তাহলে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো সেই তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সর্বোচ্চ। অর্থাৎ দেখো আমাদের ল্যামডা ম্যাক্স হবে হচ্ছে যখন আমরা n1টা যে কোনো কক্ষপথ নিব, মানে ধরো আমরা এই যে প্রথম কক্ষপথ নিলাম, আর n2টা তখন নিতে হবে হচ্ছে ল্যামডা ম্যাক্স হতে গেলে অবশ্যই দ্বিতীয় কক্ষপথ থেকে আসতে হবে, না হলে সেটা ল্যামডা ম্যাক্স হবে না। এখন আবার দেখো ল্যামডা মিনি কখন হবে, তো এখন আমরা দেখো ল্যামডা মিনি পড়বো, তাহলে হচ্ছে কি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কি হচ্ছে ধরো ল্যামডা মিনি। তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, n1টা হবে তোমার যে কোনো কক্ষপথ, তবে n2টা অবশ্যই হতে হবে অসীম।
মানে n2টা যদি অসীম হয় মানে আমাদের n2-র মানটা নির্দিষ্ট না, অর্থাৎ এই যে ধরো এখানেও তো একটা কক্ষপথ থাকতে পারে, এখানেও আছে, এখানেও আছে, এইভাবে যাইতে যাইতে একটা অসীম কক্ষপথ থেকে ইলেকট্রনটা যখন প্রথম কক্ষপথে আসবে তখন আমরা সেখানে পাবো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। আবার ধরো অসীম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলো তখন আমরা পাবো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। এখন এইটার প্রমাণটা আমরা কিভাবে পাবো, দেখো আমাদের যে এখানে সমীকরণ আছে, তাহলে দেখো আমরা এখানে কি 1/λ, তাহলে কি হচ্ছে আর এইচ, দেখো 1/n1² মাইনাস 1/n2 এর উপর স্কোয়ার। তাহলে এখন দেখো আমাদের n2টা কি হচ্ছে, n2-র মানটা অসীম, কারণ অসীম থেকে ইলেকট্রনটা আসতে হচ্ছে, তাহলে n2-র মানটা হচ্ছে ইনফিনিটি। তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি, 1/λ সমান আর এইচ n1² মাইনাস 1/ইনফিনিটি এর উপর স্কোয়ার। আর আমরা জানি কি 1/ইনফিনিটি মানে কি, 1/ইনফিনিটি মানে 0, এটা তো আমরা ম্যাথেই শিখছি। তাহলে কি হলো দেখো 1/λ সমান আর এইচ ইন্টু 1/n1², কারণ এই যে এই পুরোটা তো 0, এই 0টা আমরা বসাইলাম, তাহলে ল্যামডা ইকুয়াল কি হচ্ছে দেখো n1²/r। তাহলে এইটা আমাদের হচ্ছে ল্যামডা কি হয়ে গেল তখন, মিনি, অর্থাৎ সর্বনিম্ন যে তরঙ্গ দৈর্ঘ্য পাবো বর্ণালীর, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা হবে এইটা n1²/rh। অর্থাৎ অসীম থেকে যে কক্ষপথে আসতেছে সেই কক্ষপথের বর্গকে যদি আমরা রিডবার্গ ধ্রুবক দিয়ে ভাগ করি তাহলে আমরা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাব। এখন আসো যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা কিভাবে পাবো, তাহলে দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 1/λ সমান RH, তারপরে আমরা নিলাম n1, তার মানে n1 যদি নেই তোমার যে কোনো কক্ষপথ, ধরো আমরা নিলাম হচ্ছে প্রথম কক্ষপথ, তাহলে 1 এর উপর স্কোয়ার, তাহলে আমাদের অবশ্যই n2টা কি হতে হবে, দেখো n2 সূত্রটা কিন্তু এখানে লিখছি যে n1 প্লাস 1, তাহলে দেখো এখানে 1, n1 এর মান আমরা নিচ্ছি 1, তার মানে 1 প্লাস 1 তার উপর স্কোয়ার করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এখানে। তাহলে দেখো কি হলো 1/λ সমান RH 1 মাইনাস 1/4, 2-র উপর স্কোয়ার করলে 4, বা 1/λ সমান RH 3/4, বা ল্যামডা ম্যাক্স সমান কি হচ্ছে দেখো 4/3 RH। আর এই জিনিসটা অবশ্যই চেঞ্জ হবে, কারণ এই যে দেখো আমরা এইটা তো 1 নিচ্ছি, কিন্তু আবার যখন আমরা এই যে এইটার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে এইটা, এই জন্য এইটার মানটা কখনো কনস্ট্যান্ট থাকবে না, এটা চেঞ্জ হবে। আবার এখানে দেখো এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, এইটা কিন্তু একদম কনস্ট্যান্ট থাকতেছে, যে আমরা যদি অসীম থেকে যে কক্ষপথে আনবো এখানে সেই কক্ষপথের মানটা বসাবো, n1 তো ব্যাপার না, আমরা যে কক্ষপথে আনবো সেই কক্ষপথ অর্থাৎ সর্বনিম্ন কক্ষপথটা বসাবো। আর এখানে দেখো কি হচ্ছে, এখানে আমাদের কিন্তু বের করতে হচ্ছে, তার মানে আমরা এই জিনিসগুলো পাচ্ছি কই থেকে, দেখো আমরা কিন্তু সমীকরণটা সেই একটা সমীকরণ ইউজ করতেছি, এই সমীকরণ থেকে এই দুইটা কিন্তু বের করলাম আমরা। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য আর এটা হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। আর এগুলো কিসের সর্বনিম্ন বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে অবশ্যই একটা বর্ণালী, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। তো এখন আসো আমরা যে শক্তির যে জিনিসটা খেয়াল করলাম, তো দেখো এখন এখান থেকে আমরা কি জানি, যে একটা শক্তির সমীকরণ আমরা লিখলাম এর আগেই, যে কি লিখছিলাম দেখো, যে ই সমান এই সি ভাগ ল্যামডা লিখছিলাম না, মনে করে দেখো এই যে এইখানে লিখছিলাম। তাহলে এখন দেখো এই এইচ আর সিটা কি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর সি হচ্ছে কনস্ট্যান্ট আলোর দৈর্ঘ্য, তাহলে এই দুইটা বাদ, তার মানে আমরা কি লিখতে পারতেছি যে ই সমানুপাতিক 1/λ। এই জিনিসটাকে আমরা লিখতে পারি যে ই হচ্ছে সর্বোচ্চ শক্তি আর ল্যামডাটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখন দেখো যদি ল্যামডা ম্যাক্স হয়, তাহলে এই এখানে যদি ল্যামডা ম্যাক্স হয় তাহলে দেখো 1/λ ম্যাক্স, তার মানে জিনিসটা কি শক্তি কম হচ্ছে না, তার মানে যখন ল্যামডা ম্যাক্স হবে তখন ই হবে কি মিনিমাম। কথা কি বুঝতে পারছো, দেখো শক্তিটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এখন যদি ল্যামডাই ম্যাক্স হয় অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলো, তাহলে শক্তিটা অবশ্যই কম হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক।
তাহলে এখানে কি হবে দেখো, ল্যামডা মিনি যেটা সেটা হবে হবে এখানে ম্যাক্স। কেন মি ম্যাক্স হচ্ছে? কারণ তোমার এই যে দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা শক্তির ব্যস্তানুপাতিক, সরাসরি ব্যস্তানুপাতিক। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য বর্ণালীর ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্য শক্তির ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে যখনই ল্যামডা ম্যাক্স হবে তখনই আমার শক্তিটা সর্বনিম্ন হবে, আর যখনই ল্যামডা মিনিমাম হবে তখন শক্তিটা সর্বোচ্চ হবে। এখন আসো আমরা শিখব যে বর্ণালীতে রেখার সংখ্যা। বর্ণালীতে রেখার সংখ্যা আমরা এইটা শিখব। তো বর্ণালীতে রেখার সংখ্যার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে দেখো, আমরা যদি রেখার সংখ্যাকে n ধরি, nh মাইনাস nl, nh মাইনাস nl প্লাস 1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ এখানে আমি কি বললাম দেখো, এনটা কি? এনটা হচ্ছে বর্ণালীতে রেখার সংখ্যা। বর্ণালীতে রেখার সংখ্যা। আর এন হাইটা কি? এন হাইটা তো দেখতেছো কি, সর্বোচ্চ কক্ষপথ। আর এন এলটা কি হচ্ছে? সর্বনিম্ন কক্ষপথ। তাহলে এখন দেখো, সর্বোচ্চ কক্ষপথ থেকে আমরা সর্বনিম্ন কক্ষপথটা বিয়োগ করব, আবার তার এই বিয়োগ ফলের সাথে দেখো এখানে কিন্তু একই জিনিসটা বিয়োগ করছি, তার সাথে 1 যোগ করছি, করে 2 করলাম। এটা কেন করলাম? এখন এইটা দেখো যে আমরা ধরো এই যে তৃতীয় কক্ষপথ থেকে ইলেকট্রনটা প্রথম কক্ষপথে আসতেছে, ফলে যে বর্ণালী সৃষ্টি হবে ওই বর্ণালীতে রেখার সংখ্যাটা আমাদের কত হবে এই জিনিসটা দেখতে হবে। দেখো তাহলে 3 থেকে 1 এ আসতেছে, তার মানে এন হাইটা কি? এন হাইটা হচ্ছে 3, তার মানে 3 মাইনাস এন 1 এ আসতেছে, তার মানে 1। এখানে কি হচ্ছে দেখো, 3 মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে কি হচ্ছে দেখো, 2 ইন্টু 3 ভাগ 2 অর্থাৎ 3। আর দেখো 3টা কেন হলো, এইটা যদি আমরা বিন্যাস করি, যে এই যে বিন্যাস করার ক্ষেত্রে তো তোমরা ম্যাথে পড়ছো যে কত ভাবে আসতে পারে একটা বর্ণালী, যে দেখো মানে একটা জিনিসকে আমরা কতভাবে সাজাতে পারি এই বিষয়টা খেয়াল করলে, যে এই কক্ষপথ থেকে এই কক্ষপথে ইলেকট্রনটা কতভাবে আসতে পারে। সরাসরি ধরো n2 থেকে n1 এ আসলো, পারে। আবার ধরো n2 থেকে ধরো সরাসরি n1 এ আসলো, এইটা আসার ফলে যে রেখাটা উৎপন্ন হলো এটা একটা। আবার ধরো তার ইচ্ছা হলো সে আগে এই 3 থেকে এখানে আসবে, এখানে আসার পর এখান থেকে এখানে আসবে, সে তাও আসতে পারে, পারে না? হ্যাঁ, তাহলে দেখো এখানে প্রথমে এখানে একটা হলো, এখানে একটা, আবার এখানে একটা। তাহলে 3টা রেখা কি আমরা মিলাইছি, যে 3টা রেখা কিভাবে উৎপন্ন হলো। তো এইভাবে আমরা যদি বিন্যাস করি তাহলে করতে পারবো, কিন্তু বিন্যাস করে করাটা একটু মুশকিল হয়ে যাবে পরীক্ষার মধ্যে। এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, যে যে কোনো কক্ষপথ থেকে যদি ইলেকট্রনটা তার নিম্ন কক্ষপথে আসে, আর তার ফলে যে বর্ণালীটা সৃষ্টি হবে, এই বর্ণালীতে রেখার সংখ্যা হবে কত দেখো, সর্বোচ্চ কক্ষপথ থেকে সর্বনিম্ন কক্ষপথটা বিয়োগ করব, তার সাথে আবার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বিয়োগ করে 1 যোগ করব, 2 দ্বারা ভাগ করব। বিন্যাসের সূত্রটা ইউজ করলেই আমাদের বর্ণালীতে রেখার সংখ্যা পাওয়া যাবে। বর্ণালীতে রেখার সংখ্যা দিয়ে আমাদের কাজটি, এইটা আমরা বুঝতে পারবো যে বর্ণালীতে কয়টি রেখা উৎপন্ন হয়েছে, বা এই বিষয়গুলো আমরা শিখতে পারবো। তো আশা করি আজকে আমি যে বিষয়গুলো উপস্থাপন করলাম, বিষয়গুলো তোমাদের একটু হলেও উপকার হবে। আগামীতে এই বর্ণালীর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ভালো থেকো। আসসালামু আলাইকুম।